যৌনহয়রানি করার চেষ্টা করতেছে। যে মেয়েটাকে ভালো লাগবে সেই মেয়েটাকে ভালো পজিশনে উঠে দিবে। কোন মেয়ে হেড টিচারের কাছে সেফটি না। আপনারা গতকালকে একটি ভিডিও দেখেছেন যে একজন পুলিশের এএসপি কে পিটিএ মারার অভিযোগ। আমি জানি না আপনারা অনেকেই দেখেছেন মনে হয়। তাহলে যদি একজন পুলিশের এরকম ঊর্ধ্বতন কর্মকর্তারে যদি এভাবে পিটিএ মারার অভিযোগ থাকে, আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে এটি সঠিক তদন্ত করে এবং দ্রুত তদন্ত শেষ করে যারা যারা তদন্তের মধ্যে দিয়ে যা বেরোয় আসবে, যদি যারা যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ সদস্যকে পিটিয়েছে একজন ভিভিআইপির নাতি, অনেক ব্যক্তিটির বা গুণধর সেই নাতির নানা, তিনি হচ্ছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এবার বাংলাদেশের ভিভিআইপির এক নাতি পুলিশকে বেধড়ক পিটিয়েছেন, মারপিট করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের গণমাধ্যমগুলো সেই ভিআইপির নাম এবং তার নাতির নামটি পর্যন্ত ছাপানোর লেখার দুঃসাহস দেখাচ্ছেন না। কারণ পুলিশ একটি ফোর্স, ডিসিপ্লিন ফোর্স, এবং পুলিশের যে অবদান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় কখন ছিল না পুলিশের অবদান। দুই একজন পুলিশের কারণে হয়তো আমরা বিভিন্ন সময় পুলিশের বিরোধিতা করছি, কিন্তু একই সময় বলতে চাই যে এখন সময় আসছে পুলিশ ডিপার্টমেন্টের পাশে দাঁড়িয়ে এই বিচারের ব্যাপারে সোচ্চার হওয়ার এবং কোনোভাবেই কোনো কিছুতেই যেন এখানে লেনদি করা না। শোনা বছর আমরা থাকাকালীন তার আগের থেকে শুনতেছি ওনার নামে কেস হয়েছে, আর আমরা মেয়েদের থেকেও শুনছি উনি হাত দেওয়া ভালো না। উনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যায়। ভিডিও দেখেছেন যে একজন পুলিশের এএসপি কে পিটিএ মারার অভিযোগ। আমি জানি না আপনারা অনেকেই দেখেছেন মনে হয়, কিন্তু আমি আজকে যে কারণে লাইভে আসছি, আমি যে কথাটি বলতে চাই এটা হচ্ছে গিয়ে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পুলিশের বিভিন্ন কাজকর্ম, অবৈধ কাজকর্ম বা কোনো পুলিশ যদি অপরাধ করে, এই ক্ষেত্রে আমরা যেভাবে সোচ্চার হই, আমি আশা করি যে আমি সহ আমরা যারা বিভিন্নভাবে প্রতিবাদ করি, আমরা চলেন এই যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ বা পুলিশের বিরুদ্ধে যে অপরাধ, পুলিশের এরকম ঊর্ধ্বতন কর্মকর্তারে যদি এইভাবে পিটিএ মারার অভিযোগ থাকে, তাহলে কিন্তু পুলিশ যেভাবে দিনে রাতে কাজ করে, আমাদের যে পজিটিভ পুলিশ যে সব কাজগুলো আমাদেরকে এই পর্যন্ত বাঁচাই রাখছে, পুলিশ ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই চলতে পারবো না। পুলিশের কারণেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন আর যাই বলেন, পুলিশের কারণেই কিন্তু। আমি একটা কথা বলতে চাই যে অনেকের হয়তো পুলিশের বিরুদ্ধে কথা বললে হয়তো মনে করেন যে এই পুলিশের বিভিন্ন অভিজ্ঞতার কারণে হয়তো বিভিন্ন সময় আমরা পুলিশের অপরাধের কথা বলি। আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে এটি সঠিক তদন্ত করে এবং দ্রুত তদন্ত শেষ করে যারা যারা তদন্তের মধ্যে দিয়ে যা বেরোয় আসবে, যদি যারা যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা। পুলিশ একটি ফোর্স, ডিসিপ্লিন ফোর্স, এবং পুলিশের যে অবদান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় কখন ছিল না পুলিশের অবদান। দুই একজন পুলিশের কারণে হয়তো আমরা বিভিন্ন সময় পুলিশের বিরোধিতা করছি, কিন্তু একই সময় বলতে চাই যে এখন সময় আসছে পুলিশ ডিপার্টমেন্টের পাশে দাঁড়িয়ে এই বিচারের ব্যাপারে সোচ্চার হওয়ার এবং কোনোভাবেই কোনো কিছুতেই যেন এখানে লেনদি করা না হয়। আমি পুলিশের তদন্ত বিভাগ বা পুলিশের যারা তদন্ত করেন বা যারাই তদন্ত করবে তাদের প্রতি অনুরোধ রইল, এমনভাবে একটি এক্সাম্পলারি উদাহরণ দেওয়ার মতো যিনি একটি তদন্ত করে এর যেন বিচারের মুখোমুখি করা হয়, আর যেন ভবিষ্যতে আমরা কখনোই কোনোভাবেই যেন এগুলা দেখতে না পাই। কারণ পুলিশের মনোবল যদি নষ্ট হয়ে যায় আর পুলিশ যদি কখনো মনে করে যে তাদের পক্ষে বলার মতো লোক কম, তাইলে কিন্তু আপনি পুলিশ থেকে যে ধরনের সার্ভিস আশা করেন, আপনি সার্ভিস হয়তো দেখেন। আমরা কিন্তু কারো বিরুদ্ধে না, আমরা যারাই অপরাধ সংগঠিত করবেন তাদের বিরুদ্ধেই কথা বলতে চাই। কারণ আমরা যারা বাংলাদেশে বিশ্বাস করি, আমরা যারা মনে করি যে বাংলাদেশটারে সোনার বাংলা বানাইতে চাই, তারা কখনো কার বিরুদ্ধে থাকবো বা কার পক্ষে থাকবো এটা নির্ণয় করা যাবে না। নির্ণয় করতে হবে যে অপরাধ কে করেছেন, তার বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই, তার বিরুদ্ধে আমরা কথা বলতে চাই। আমি তরুণ সমাজকে বলবো যে কার পক্ষে গেলেন আর কার বিরুদ্ধে গেলেন এটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে গিয়ে যেখানেই অপরাধ সংগঠিত হবে এটাকে অ্যাড্রেস করেন, সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কথা বলেন। দেখবেন আপনার অ্যাড্রেসের কারণে বিভিন্ন যারা সরকার সহ বাধ্য হবেন এই যারা যারা অপরাধ করবেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে। না, আবারও বলবো যে আমি এই যে পুলিশের উপর যে নির্যাতন হয়েছে এটার তদন্ত, সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং আমি আশা করব সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ ফোর্সের মধ্যে যে অসন্তুষ্টি যদি থেকে থাকে এটা যেন দূরীভূত। আর বাংলাদেশের ভিভিআইপির এক নাতি পুলিশকে বেধড়ক পিটিয়েছেন, মারপিট করেছেন।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের গণমাধ্যমগুলো সেই ভিআইপির নাম এবং তার নাতির নামটি পর্যন্ত ছাপানোর লেখার দুঃসাহস দেখাচ্ছেন না। ঘটনাটি ঘটেছে খোদ কূটনীতিক এলাকা, বাংলাদেশের রাজধানীর ঢাকার যেটা বলা হয় বনানী এবং গুলশান, সেই গুলশানের 90 নম্বর সড়কে। ঘটনাটি যদি আমি একটু আপনাদের পড়ে শোনাই তাহলে পরিষ্কার হয়ে যাবেন যে 7ই মে আনুমানিক রাত 8টা, ঘটনাস্থল গুলশান 90 নম্বর সড়ক, ইউনাইটেড ন্যাশনাল হাই কমিশনার ফর রিফিউজি এর অফিসের সামনে। এই সড়কেই নেদারল্যান্ড এম্বাসি, নেদারল্যান্ড সরকারের দূতাবাস। এখানেই এটি প্রাইভেট কারে 4-5 জন যাত্রী ছিলেন, তারা বেপরোয়াভাবে চালিয়ে আসছিলেন প্রাইভেট কারটি। আর অপর দিক থেকে একটি মোটরসাইকেল আসছিলেন। তো মোটরসাইকেলটি স্বভাবতই নিয়ম মেনে আইনগতভাবে যে গতি রাখা দরকার সেই গতিতেই তারা চালাচ্ছিল মোটরসাইকেলটি। তো অপর দিক থেকে আসা সেই 4-5 জনের প্রাইভেট কারটি ধাক্কা দেয় সেই বাইকে, মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে মোটরসাইকেলের সামনের চাকাটি দুমড়ে মুচড়ে ভেঙে তছনছ হয়ে যায়। একটি পরিস্থিতি তৈরি হয়। সেই প্রাইভেট কারে থাকা 4-5 জন মোটরসাইকেলওয়ালাকে ব্যাপক গালিগালাজ, ধমক, রাগ ইত্যাদি নানাভাবে হুমকি। তো পাশেই দায়িত্বরত পুলিশ যারা তারা আসছেন, তারা এসে বলছেন যে আপনারা এখান থেকে সরে যান, কারণ আপনাদের কারণে রাস্তায় অলরেডি যানজট সৃষ্টি হয়েছে। এটা বলার কারণেই ওই প্রাইভেট কারে থাকা ড্রাইভার সহ যে 4-5 জন তারা ওই পুলিশ সদস্যের উপরেই চড়াও হন এবং এক পর্যায়ে তিনি তার পরিচয় দেন, অর্থাৎ প্রাইভেট কারের যে চালক পরিচয় দিয়ে সেই পুলিশকেই বেধড়ক পিটানো শুরু করেন। তো পুলিশের সেই সদস্যটি বেচারা উপায়ান্তর না দেখে নেদারল্যান্ড দূতাবাসের দিকে দৌড় মারেন এবং দূতাবাসের ভিতরে আশ্রয়ী লাভ করেন বা জীবন বাঁচার জন্য দৌড় মারেন। এই হচ্ছে অবস্থা। তারপরে অনেক ঘটনা ঘটেছে, সেখানে আরও অতিরিক্ত পুলিশ আসছে, গুলশান থানার পুলিশ আসছে এসে। যাই হোক, পরিস্থিতি মোটামুটি প্রায় ঘন্টাখানেক পরে তারা নিয়ন্ত্রণে এনে সেই 2 জন যারা ড্রাইভিং সিটে ছিলেন প্রাইভেট কারের আরেকজন, তাদেরকে পুলিশের সদস্যরা সুন্দরভাবে সেখান থেকে নিরাপদে নিয়ে যান। এখন প্রশ্ন হচ্ছে, ওই যে প্রাইভেট কার, ওই প্রাইভেট কারে যারা ছিল তারা বাংলাদেশের টপ ভিভিআইপির নাতি। এখন দুঃখজনক হলো যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পিটালো, মেরে অবস্থা নাস্তানাবুদ করে দেওয়ার পরেও তাদের নামটা পর্যন্ত কোনো গণমাধ্যমে আসলো না। কি দুঃখজনক ব্যাপার চিন্তা করেন। পুলিশের কেউ নামটা নেওয়ার দুঃসাহস দেখাচ্ছেন না। করলে সাংবাদিকরা ফোন করলে বলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি নয়। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা বন্ধুগণ। মানে ভিআইপিরা 7 খুন করলেও মাফ, আর আমি আপনি সাধারণ জনগণ পেটের দায়ে আপনি একটি সামান্য অপরাধ করবেন। যদিও সব অপরাধী অপরাধ, আমি বলছি না যে কোনো অপরাধ জাস্টিফাইবল, বাট আপনার অবস্থা আর ঠিক নেই। তারা ওই যে বললাম 7 খুন করলেও মাফ পেয়ে যায়। এই হচ্ছে ভিআইপিদের বাংলাদেশ। এটা সাধারণ জনগণ কিংবা আমার আপনার বাংলাদেশ আজকে নেই। বাস্তবে একটি ঘটনা বললাম, তাও এই ঘটনাটি বাংলাদেশের একটি। শুরু করিতেছি মহান আল্লাহ নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। কিছু কিছু ক্ষেত্রে আমার যে কি ব্যর্থতা, আমার যে কি দীর্ঘ নিঃশ্বাস, এইটা আজকে আমার এলাকায় আপনাদেরকে একটু দেখাইতে চাই। আমার পিছনে যে দেখতেছেন এটা একটা বৈদ্যুতিক খুঁটি, খুঁটির উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে ট্রান্সফরমার। এটা হচ্ছে কি আপনার প্রথম যখন লাইন দেয়া হয় পল্লী বিদ্যুৎ থেকে, এটা ফ্রি দেয়া হয়। ফ্রি দেওয়ার পর এটা যদি কোনো কারণে নষ্ট হয় অথবা চুরি হয়, তাইলে পল্লী বিদ্যুৎ 50% টাকা দেয়, আর বাকিটা হচ্ছে কি এখানে যারা গ্রাহক আছেন এই ট্রান্সফরমারের অধীনে তাদেরকে এই টাকা পরিশোধ করতে হয়। কিন্তু দ্বিতীয়বার যদি চুরি হয় অথবা নষ্ট হয়, এই ক্ষেত্রে পুরা টাকাটাই গ্রাহকের দিতে হয়। তো এটা আমি খবর পাইলাম যে এটার খরচ হচ্ছে গিয়ে প্রায় 80,000 টাকা। কিন্তু এখানে যারা আছেন যে মিটার গ্রাহক, তারা সবাই হচ্ছে গিয়ে শীল সম্প্রদায়ের, তারা চুল কাটেন বা এই ধরনের, তাদের ইনকাম 80,000 টাকা দেওয়ার মতো অবস্থা নাই। তখন আমি পল্লী বিদ্যুৎকে ফোন দিলাম, পল্লী বিদ্যুৎ বললো যে ভাই এটার কোনো আইনই নাই, পুরো 80,000 টাকা দিতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি এমপি হিসাবে আমি কিস্তি আকারে দিব। তো আজকে কিস্তি আকারে 80,000 টাকা 10,000 টাকা জমা দিয়ে ট্রান্সফরমার আনছি। এখন প্রতি মাসে মাসে আমাকে 10,000 টাকা করে দিয়ে এদের 80,000 টাকা শেষ করতে হবে। তো যে কারণে আমি আপনাদেরকে দেখাইতেছি যে বাংলাদেশের সিস্টেমটা কিভাবে তৈরি হয়েছে। চুরি করছে চোর চুরি করে লাভবান হয়েছে, আবার এখন টাকা নিয়ে পল্লী বিদ্যুৎ লাভবান হয়েছে। পল্লী বিদ্যুৎ এটা বিক্রি করছে সাধারণ গ্রাহকের কাছে, আর মাইর খাইছে কারা? সাধারণ গ্রাহক। অথচ চোর ধরার দায়িত্ব ছিল কিন্তু থানা পুলিশের, বা ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল হচ্ছে থানা পুলিশের। থানা পুলিশও এখন ব্যর্থতায়, আমি এমপি হিসাবেও ব্যর্থতায়, আবার লাভের লাভ হয়ে গেল পল্লী বিদ্যুৎ আর চোরের। আমি চোরকে ধরার জন্য যা যা করার আমি এখন কাজ শুরু করছি।
কিন্তু কিভাবে মানুষ বিভিন্ন এলাকায়, এই এলাকায় নাকি এই গত কিছুদিনে প্রায় 15 থেকে 20টা ট্রান্সফরমার চুরি হয়েছে। এখন বুঝেন, এক তো ক্যাপাসিটি চার্জ, তার উপর আবার এখন ট্রান্সফরমারের চুরি হওয়ার জন্য চার্জ। আমি এরা যারা ভুক্তভোগী আছে, আপনারা কয়দিন ধরে বিদ্যুৎ নাই? আমরা 17 দিন ধরে বিদ্যুৎ নেই, আমরা অন্ধকারে গরমের মধ্যে ফ্যান ছাড়া আছি। আর এইটা আগেরটাও 50% দিচ্ছেন? যে আগেরটা আমরা 25-26 হাজারের মতো দিয়ে আনছিলাম, দিয়ে আনছিলেন। এবার তো অবস্থা খারাপ হবে। এবার এমনিতে দুর্যোগ, হ্যাঁ। জিনিসপত্র দাম বেশি, হ্যাঁ। আমরা ইনকাম সোর্স কম, হ্যাঁ। যার কারণে আনতে পারছি না। আপনার শরণাপন্ন হয়েছি, আপনি দেওয়া আমরা চিরকৃতজ্ঞ। এখন আপনি দেখেন যে আমার এই পুরো হাইকোর্টের ইনকামের টাকা নিয়ে আইসা কিস্তি করে দিব এই যে ট্রান্সফরমারের, কারণ ট্রান্সফরমারের জন্য কোনো বরাদ্দ সরকারি ভাবে নাই। আর আমি শুধু আপনাদের সামনে একটা জিনিস তুলে ধরলাম যে আমাদের সিস্টেমটাই এমন ভাবে রেডি করা যাতে সব সময় কষ্ট হবে নিম্ন আয়ের মানুষের, সব সময় কষ্ট হবে এই যে বিভিন্নভাবে টাকা পাচার করে নিবে বড় বড় দুর্নীতিবাজরা, আর গিয়ে শেষ পর্যন্ত করের বোঝা টানতে হবে সাধারণ মানুষদের। এটা আমাদের নিয়তি হয়ে গেছে। আমি জানি না, আমার একটা বিশ্বাস এখনো আছে যে বঙ্গবন্ধুর এই সোনার বাংলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একদিন না একদিন আমরা এই সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষকে নিয়ে হাসির বা সুখের মুখ দেখতে পাবো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।